নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন অডিবল স্টোরি 4। আমাদের আজকের উপস্থাপনা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প ফেল। শুনতে থাকুন এবং উপভোগ করুন আমাদের উপস্থাপনা। লেজ এবং মুড়ো, রাহু এবং কেতু পরস্পরের সঙ্গে আড়াআড়ি করলে যেমন দেখতে হতো, এও ঠিক সেই রকম। পুরনো হালদার বংশ দুই ভাগে ভাগ হয়ে প্রকাণ্ড বসতবাড়ির মাঝখানে একটা ভিত তুলে পরস্পর পিঠোপিঠি করে বসে আছে। কেউ কারো মুখ দর্শন করে না। নবগোপালের ছেলে নলিন এবং ননীগোপালের ছেলে নন্দ একই বংশের, এক বয়সী, এক স্কুলে যায় এবং পারিবারিক বিদ্বেষ এবং রেষারেষিতেও দুজনের মধ্যে সম্পূর্ণ ঐক্য। নলিনের বাবা নবগোপাল অত্যন্ত কড়া লোক। ছেলেকে হাঁপ ছাড়তে দিতেন না। পড়াশোনা ছাড়া আর কোনো কথা ছিল না। খেলাধুলা, খাবার দাবার বা সাজসজ্জা সম্পর্কে ছেলের সব শখ তিনি খাতাপত্র আর স্কুল বইয়ের নিচে চেপে রেখেছিলেন। নন্দর বাপ ননীগোপালের শাসন পদ্ধতি অত্যন্ত শিথিল ছিল। মা তাকে অত্যন্ত ফিটফাট করে সাজিয়ে স্কুলে পাঠাতেন। আনাতিনেক জলপানীয় সঙ্গে দিতেন। নন্দ ভাজা মশলা, কুলফির বরফ, লাঠি, মার্বেলগুলি ইচ্ছে মতো ভোগ বিতরণের দ্বারা যশস্বী হয়ে উঠেছিল। মনে মনে পরাজয় অনুভব করে নলিন কেবলই ভাবত, নন্দর বাবা যদি আমার বাবা হতো আর আমার বাবা যদি নন্দর বাবার স্থান নিত, তাহলে নন্দকে মজা দেখিয়ে দিতাম। কিন্তু সেরকম সুযোগ ঘটার আগেই ইতিমধ্যে নন্দ বছরে বছরে প্রাইজ পেতে লাগলো। নলিন খালি হাতে বাড়ি এসে স্কুলের কর্তৃপক্ষদের নামে পক্ষপাতের অপবাদ দিতে লাগলো। বাপ তাকে অন্য স্কুলে দিলেন, বাড়িতে অন্য মাস্টার রাখলেন, ঘুমের সময় থেকে 1 ঘন্টা কেটে পড়ার সময় যোগ করলেন, কিন্তু ফলের তারতম্য হলো না। নন্দ পাশ করতে করতে বিয়ে উত্তীর্ণ হয়ে গেল। নলিন ফেল করতে করতে এন্ট্রান্স ক্লাসে জাঁতিকলের ইঁদুরের মতো আটকা পড়ে গেল। এমন সময় তার প্রতি তার পিতা দয়া করলেন, তিনি মরলেন। 3 বছরের মেয়াদ খেটে এন্ট্রান্স ক্লাস থেকে তার মুক্তি হলো। স্বাধীন নলিন আংটি, বোতাম, ঘড়ির চেনে আদ্যপান্ত ঝকমক করে নন্দকে অত্যন্ত নিষ্প্রভ করে দেবার চেষ্টা করতে লাগলো। এন্ট্রান্স ফেলে জুড়ি চৌঘুড়ি বিয়ে পাশের 1 ঘোড়ার গাড়িকে অনায়াসে ছাড়িয়ে যেতে লাগলো। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিওয়ালার ঘোড়ার সাথে সমান চালে চলতে পারল না। এদিকে নলিন আর নন্দের বিয়ের জন্য পাত্রীর সন্ধান চলছে। নলিনের প্রতিজ্ঞা, সে এমন মেয়ে বিয়ে করবে যার জুড়ি মেলা ভার, এবং তার স্ত্রীর কাছে নন্দকে হার মানতেই হবে। সবচেয়ে ভালো যার আকাঙ্ক্ষা অনেক ভালো, তাকে ত্যাগ করতে হয়। কাছাকাছি কোনো মেয়েকেই নলিন পছন্দ করে খতম করতে সাহস করল না, পাছে আরো ভালো তাকে ফাঁকি দিয়ে আর কারো ভাগ্যে জোটে। অবশেষে খবর পাওয়া গেল, রাওয়ালপিন্ডিতে এক প্রবাসী বাঙালির পরমা সুন্দরী মেয়ে আছে। কাছের সুন্দরীর চেয়ে দূরের সুন্দরীকে বেশি লোভনীয় বলে মনে হয়। নলিন মেতে উঠল। খরচপত্র দিয়ে কন্যাকে কলকাতায় আনানো হলো। কন্যাটি সুন্দরী বটে। নলিন বলল, যিনি যাই করুন, হস করে রাওয়ালপিন্ডি ছেড়ে যাবেন এমন সাধ্য কারো নাই। অন্তত এ কথা কেউ বলতে পারবে না যে এ মেয়ে তো আমরা আগেই দেখেছিলাম, পছন্দ হয় নাই বলে সম্বন্ধ করি নাই। কথাবার্তা তো প্রায় একরকম স্থির। পানপত্রের আয়োজন হচ্ছে। এমন সময় একদিন সকালে দেখা গেল, ননীগোপালের বাড়ি থেকে বিভিন্ন থালার উপর বিভিন্ন উপঢৌকন নিয়ে দাসী চাকরের দল সার বেঁধে চলেছে। নলিন বলল, দেখে এসো তো হে, ব্যাপারখানা কি? খবর আসলো, নন্দর ভাবি বধূর জন্য পানপত্র যাচ্ছে। নলিন তখনই গুড়গুড়ি টানা বন্ধ করে সচকিত হয়ে উঠে বসল। বলল, খবর নিতে হচ্ছে তো? তখনই গাড়ি ভাড়া করে ছট ছট শব্দে দুধ ছুটল। বিপিন হাজরা ফিরে এসে বলল, কলকাতার মেয়ে,
কিন্তু খাসা মেয়ে। নলিনের বুক দমে গেল। বলল, বলো কি হে? হাজরা কেবলমাত্র বলল, খাসা মেয়ে। নলিন বলল, এ তো দেখতে হচ্ছে। পারিষদ বলল, সে আর শক্তটা কি? বলে তর্জনী এবং অঙ্গুষ্ঠে একটা কাল্পনিক টাকা বাজিয়ে দিল। সুযোগ করে নলিন মেয়ে দেখল। যতই মনে হলো এ মেয়ে নন্দর জন্য একেবারে স্থির হয়ে গেছে, ততই মনে হতে লাগলো মেয়েটি রাওয়ালপিন্ডির চেয়ে ভালো দেখতে। দ্বিধা পীড়িত হয়ে নলিন পারিষদকে জিজ্ঞাসা করল, কেমন ঠেকছে হে? হাজরা বলল, আজ্ঞে আমাদের চোখে তো ভালোই ঠেকছে। নলিন বলল, সে ভালো কি এ ভালো? হাজরা বলল, এই ভালো। তখন নলিনের মনে হলো এর চোখের পাতা তার চেয়ে একটু যেন ঘন, তার রংটা এর চেয়ে একটু বেশি যেন ফ্যাকাশে, এর গৌরবর্ণে একটু যেন হলদে আভায় সোনা মিশেছে। একে তো হাতছাড়া করা যায় না। নলিন বিমর্ষভাবে চিত হয়ে গুড়গুড়ি টানতে টানতে বলল, ওহে হাজরা, কি করা যায় বলো তো? হাজরা বলল, মহারাজ, শক্তটা কি? বলে আবার অঙ্গুষ্ঠে তর্জনীতে কাল্পনিক টাকা বাজিয়ে দিল। টাকাটা যখন সত্যি সশব্দে বেজে উঠল, তখন যথোচিত ফল হতে দেরি হলো না। কন্যার পিতা একটা অকারণ ছুতো করে বরের পিতার সাথে তুমুল ঝগড়া বাঁধালেন। বরের পিতা বললেন, তোমার কন্যার সাথে যদি পুত্রের বিয়ে দিই তবে, ইত্যাদি ইত্যাদি। কন্যার পিতা আরো এক গুণ বেশি করে বললেন, তোমার পুত্রের সাথে যদি আমার কন্যার বিয়ে দিই তবে, ইত্যাদি ইত্যাদি। অতঃপর আর দেরি না করে নলিন নন্দকে ফাঁকি দিয়ে শুভ লগ্নে শুভ বিবাহ সম্পন্ন করে ফেলল এবং হাসতে হাসতে হাজরাকে বলল, বিয়ে পাশ করা তো একেই বলে। কি বলো হে হাজরা? এবারে আমাদের ও বাড়ির বড়বাবু ফেল। কিছুদিন পরেই ননীগোপালের বাড়িতে একদিন ঢাক ঢোল ছানাই বেজে উঠল। নন্দর গায়ে হলুদ। নলিন বলল, ওহে হাজরা, খবর নাও তো পাত্রীটিকে। হাজরা এসে বলল, পাত্রীটি সেই রাওয়ালপিন্ডির মেয়ে। রাওয়ালপিন্ডির মেয়ে? হা হা হা। নলিন অত্যন্ত হাসতে লাগলো। ও বাড়ির বড়বাবু আর কন্যা পেলেন না, আমাদের পরিত্যক্ত পাত্রীটিকে বিয়ে করছেন। হাজরাও অনেক হাসলো। কিন্তু উত্তরোত্তর নলিনের হাসির আর জোর রইল না। তার হাসির মধ্যে কীট প্রবেশ করলো। একটা ক্ষুদ্র সংশয় তীক্ষ্ণ স্বরে কানে কানে বলতে লাগলো, আহা, হাতছাড়া হয়ে গেল, শেষকালে নন্দর কপালে জুটল। ক্ষুদ্র সংশয় ক্রমশই রক্তস্ফীত জোকের মতো বড় হয়ে উঠল। তার কণ্ঠস্বরও মোটা হলো। সে বলল, এখন আর কোনো মতেই একে আর পাওয়া যাবে না, কিন্তু আসলে একে দেখতে ভালো, ভারী ঠকেছ। অন্তঃপুরে নলিন যখন খেতে গেল, তখন তার স্ত্রী ছোটখাটো খুঁত বড় হয়ে তাকে উপহাস করতে লাগলো। মনে হতে লাগলো স্ত্রীটা তাকে ভয়ানক ঠকিয়েছে। রাওয়ালপিন্ডিতে যখন বিয়ের সম্বন্ধ হচ্ছিল, তখন নলিন সেই কন্যার যে ছবি পেয়েছিল সেটা বের করে দেখতে লাগলো। বাহ, অপরূপ রূপমাধুরী, এমন লক্ষ্মীকে হাতে পেয়ে ঠেলেছি, আমি এত বড় গাধা। বিয়ের সন্ধ্যায় আলো জেলে বাজনা বাজিয়ে জুড়িতে চড়ে বর বের হলো। নলিন শুয়ে পড়ে গুড়গুড়ি থেকে যৎসামান্য সান্ত্বনা নেবার নিষ্ফল চেষ্টা করছে। এমন সময় হাজরা প্রসন্ন বদনে হাসতে হাসতে এসে নন্দকে লক্ষ্য করে পরিহাস জমাবার চেষ্টা করলো। নলিন হাঁকল, দারোয়ান। হাজরা তটস্থ হয়ে দারোয়ানকে ডেকে দিল। বাবু হাজরাকে দেখিয়ে দিয়ে বলল, अभी इसको कान पकड़ के बाहर निकाल दो।